চুল ভিজে গিয়েছিল। আমি আয়নার সামনে বসে আঁচড়াচ্ছিলাম। ছেলে এসে বলল, মা আমি আঁচড়ে দেব। আমি কাজ ঝাড়লাম। তোর তো চুল আঁচড়ানো আসে না, গিসে হাসল। শিখে নেবু। আমার হাত থেকে চিরুনি নিয়ে আস্তে আস্তে চুলে দিল। মা তোমার চুল কত মোলায়েম, বল মুগ্ধ হয়ে। আমি আয়নায় তাকে দেখছিলাম। সে খুব যত্ন করে আঁচড়াচ্ছিল। হঠাৎ চিরুনি রেখে আমার চুলে হাত বুলাতে শুরু করল। কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা তোমার চুলে হাত দিলে আমার কেমন যেন অন্যরকম লাগে। কি তার কণ্ঠস্বর কাঁপছিল। কি রকম লাগে? আমি কৌতূহলী হলাম। সে আমার চুলে নাক ডুবিয়ে দিয়ে বলল, রোমাঞ্চকর। তোমার চুলের গন্ধ আমাকে মাতাল করে দেয়। আমি তাকে সরিয়ে দিতে গেলাম। কিন্তু সে শক্ত করে আমার চুল ধরে রাখল। মা আমি তোমার এই সুন্দর চুল দেখে পাগল হয়ে যাই। বলতে বলতে আমার চুলে চুমু দিল। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। আয়নায় আমাদের প্রতিবিম্ব অদ্ভুত লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম তারিক খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিফাত আর তানিয়া। রিফাত ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমি কখনো ভাবিনি। যে দিনের কথা বলছি সেদিন সকাল থেকেই আমার মন খারাপ ছিল। রিফাত স্কুল থেকে ফিরে আসার পর আমাকে দেখে বলল, মা তুমি এত চিন্তিত কেন? আমি বললাম, কিছু না বাবা, তোর বাবা গত ৩ দিন ধরে বাসায় আসছে না। কোথায় যায় কে জানে। রিফাত আমার পাশে এসে বসল। মা বাবার ব্যবসায়িক কাজ থাকতে পারে কি? তুই বুঝবি না রিফাত। তোর বাবার আচরণ গত কয়েক মাস ধরে অদ্ভুত। আমার সাথে কথাও বলে না ঠিকমতো। আমি বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। রিফাত আমাকে জড়িয়ে ধরে বলল, মা কাঁদো না। আমি তোমার পাশে আছি না। কি তার স্পর্শে আমার মন শান্ত হল। মা তোমার চুল খুব সুন্দর। আমি আঁচড়ে দিই? আমি মাথা নাড়লাম। রিফাত চিরুনি নিয়ে আমার চুল আঁচড়াতে শুরু করল। তার হাতের স্পর্শ খুব নরম ছিল। আস্তে আস্তে আমার মাথা ব্যথা কমে গেল। মা তোমার চুল কেমন মোলায়েম। বাবা তো তোমাকে নিয়ে খুশি হওয়ার কথা। রিফাত বল চুল আঁচড়াতে আঁচড়াতে। তুই এসব বুঝবি না রিফাত। বড় হলে বুঝবি। আমি বললাম। আমি এখনই বুঝি মা। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মা। রিফাত বলে আমার কপালে হাত রাখল। এমন সময় হঠাৎ দরজা খোলার শব্দ হল। তারিক ফিরে এলো। তার চোখমুখে অদ্ভুত ভাব। কি করছো তোরা? সে জিজ্ঞেস করল। আমি মাম্মার চুল আঁচড়াচ্ছিলাম। রিফাত বলল। তারিক কিছু না বলে সোজা ঘরে চলে গেল। আমি রিফাতকে বললাম, যা তোর পড়া করতে বসু। রাতের খাওয়ার সময় আমরা সবাই টেবিলে বসেছিলাম। তারিক খুব কম কথা বলছিল। তানিয়া বলল, বাবা আজ স্কুলে আমাদের পিকনিকের জন্য ফর্ম দিয়েছে গিউ। তারিক শুধু এটুকু বলল। আমি বললাম, তারিক মেয়েটার সাথে একটু কথা বলু। আমার মাথা ব্যথা করছে। খেয়ে ঘুমাবো। তারিক বলে উঠে গেল। রিফাত বলল, মা বাবার কি হয়েছে? এভাবে কেন ব্যবহার করছে? আমিও জানি না রিফাত। তোর বাবা আগে এমন ছিল না। আমি দুঃখিত মনে বললাম। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি বিছানায় শুয়ে চিন্তা করছিলাম। তারিকের এই আচরণের কারণ কি? সে কি অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে? এসব ভাবতে ভাবতে আমার ঘুম এলো না। পরদিন সকালে তারিক অফিস চলে গেল। রিফাত কলেজে গেল। তানিয়া স্কুলে গেল। আমি একা বাসায় বসে ভাবছিলাম কি করব। এমন সময় ফোনে রিং হল। আমি তুলতেই একটা মেয়ের গলা শুনতে পেলাম। রিমা আপা? হ্যাঁ, কে বলছো? আমি সুমি। তারিক ভাইয়ের সাথে আমার ফোন কেটে গেল। আমার হাত কাঁপতে লাগল। তাহলে সত্যিই তারিকের অন্য কেউ আছে? আমি ফোনটা নামিয়ে রাখলাম। চোখ দিয়ে পানি পড়তে লাগল। বিকেলে রিফাত কলেজ থেকে ফিরল। আমাকে কাজতে দেখে দৌড়ে এলো। মা কি হয়েছে? আমি তাকে সব বললাম। রিফাত খুব রাগ হল। মা বাবা এমন করতে পারে না।
নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি গি। আমিও তাই ভাবতে চাই রিফাত। কিন্তু তোর বাবার আচরণ গু। আমি আর কথা বলতে পারলাম না। রিফাত আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে সব কষ্ট ভুলিয়ে দেবু। তার এই কথা শুনে আমার মনে আশা জাগল। রিফাত সত্যিই খুব ভালো ছেলে। আমার দুঃখে সে দুঃখ পায়। রাতে আবার সেই একই অবস্থা। তারিক এসে খেয়ে ঘুমিয়ে গেল। আমার সাথে কোনো কথা বলল না। আমি বিছানায় শুয়ে চোখের পানি ফেলছিলাম। এমন সময় রিফাত এসে আমার পাশে বসল। মা, ঘুমাওনি? ঘুম আসছে না রিফাত। মা, আমার একটা কথা মনে হচ্ছে রিফাত বলল। কি কথা? বাবা যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তোমার দেখাশোনা করব। তুমি চিন্তা করো না আগে। আমি অবাক হয়ে তাকালাম। তুই কি বলছিস রিফাত? আমি বলছি তুমি দুঃখ করো না মা। আমি তোমার সব যত্ন নেব। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না গি। রিফাতের এই কথা শুনে আমার মন ভরে গেল। আমি তার মাথায় হাত বুলালাম। তুই সত্যিই খুব ভালো রিফাত গ। মা, তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই। তুই আমার প্রাণের চেয়ে প্রিয় গু। তাহলে আমার একটা অনুরোধ মানবে? কি অনুরোধ? আমি তোমার চুলে হাত বুলাতে চাই। তোমার চুল খুব সুন্দর গু। আমি কিছু বলার আগেই রিফাত আমার চুলে হাত দিল। তার স্পর্শে আমার মন শান্ত হল। মা, তোমার চুল স্পর্শ করলে আমার মন ভালো হয়ে যায় গু, রিফাত বলল। আমি চুপ করে রইলাম। রিফাত আস্তে আস্তে আমার চুলে হাত বুলাতে লাগল। মা, আমি প্রতিদিন এভাবে তোমার চুলে হাত দিতে পারি? আমি মাথা নাড়লাম। এভাবে রোজ রাতে রিফাত এসে আমার চুলে হাত বুলাত। আমার মন খারাপ থাকলে সে আমাকে সান্ত্বনা দিত। একদিন আমি রিফাতকে জিজ্ঞেস করলাম, রিফাত, তুই আমার চুলে এত হাত বুলাস কেন? মা, তোমার চুল স্পর্শ করলে আমার ভালো লাগে। মনে হয় তুমি আমার সব কিছু গু। আমি তো তোর মা গু। শুধু মা ন মা। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ গ। এই কথা শুনে আমার মন খুশি হল। কিন্তু একটু অদ্ভুত লাগল। দিন যেতে লাগল। তারিকের সাথে আমার সম্পর্ক আরও খারাপ হতে লাগল। সে বাসায় একদমই সময় দিত না। রিফাত আমার একমাত্র সহায় হয়ে উঠল। একদিন বিকেলে আমি ঘরে বসে টিভি দেখছিলাম। রিফাত এসে আমার পাশে বসল। মা, আজ কলেজে আমার এক বন্ধু বলছিল তার মা খুব সুন্দরী। কিন্তু আমি বললাম আমার মা সবচেয়ে সুন্দরী গু। তুই মিথ্যা বলেছিস। আমি আর কোনো সুন্দরী নই রিফাত গ। না মা, তুমি এখনো খুব সুন্দরী। তোমার চুল, তোমার চোখ, সব কিছুই সুন্দর গু। রিফাত বলতে বলতে আমার চুলে হাত দিল। আমি তাকে সরিয়ে দিলাম না। মা, আমার একটা কথা বলি? বল। তুমি যদি বাবাকে ছেড়ে দাও আমি তোমার সব যত্ন নেব। তুমি আমাকে বিয়ে কর গু। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস রিফাত? আমি তোর মা। আমি জানি মা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমি উঠে যেতে গেলাম। রিফাত আমার হাত ধরে বসিয়ে দিল। মা, তুমি রাগ করো না। আমি শুধু বলেছি। তুমি চিন্তা করে দেখো গ। আমি কিছু বলতে পারলাম না। রিফাতের এই কথা আমাকে অনেক চিন্তায় ফেলে দিল। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম। রিফাতের কথা মাথায় ঘুরছিল। সে কি সত্যিই আমাকে সেভাবে ভালোবাসে? এমন সময় হঠাৎ আমার ঘরে কে যেন ঢুকল। অন্ধকারে ঠিক দেখতে পেলাম না। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি মা, রিফাত। এত রাতে কেন এসেছিস? রিফাত আমার বিছানায় বসে বলল, মা, আমার ঘুম আসছে না। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। কি কথা? মা, আজ সকালে যা বলেছিলাম সেটা নিয়ে ভাবছ? আমি চুপ করে রইলাম। মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে। কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি গি। রিফাত বলে আমার হাত ধরল। তার হাত কাঁপছিল। রিফাত, তুই কি করছিস? মা, আমি তোমার যত্ন নিতে চাই। তোমাকে খুশি রাখতে চাই। হঠাৎ বাইরে কোলাহল শুনতে পেলাম। তারিক বাসায় এসেছে। কিন্তু সে কারো সাথে কথা বলছে। আমি কান পেতে শুনলাম। একটা মেয়ের গলা শুনতে পেলাম। আমার বুক দুরুদুরু করতে লাগল। রিফাত বলল, মা, বাবা অন্য মেয়ে নিয়ে এসেছে গি। আমি উঠে জানালা দিয়ে দেখলাম। তারিক সত্যিই একটা মেয়েকে নিয়ে এসেছে।
আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। রিফাত আমাকে জড়িয়ে ধরল। মা, কাঁদো না, আমি তোমার পাশে আছি গু। এই মুহূর্তে আমার মনে হল রিফাতই আমার একমাত্র ভরসা। পরদিন সকালে তারিক এসে আমাকে বলল, রিমা, আমি ডিভোর্স চাই। আমি থতমত খেয়ে গেলাম। কেন? আমি অন্য কাউকে ভালোবাসি, তোমার সাথে আর সংসার করতে পারব না গি। রিফাত রাগে চেঁচিয়ে উঠল। বাবা, তুমি এমন করতে পারো না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি এই বাসা তোমাদের দিয়ে দিলাম। আমি চলে যাচ্ছি গু। তারিক বলে তার জিনিসপত্র গুছিয়ে চলে গেল। আমি বিছানায় বসে কাঁদছিলাম। রিফাত এসে আমাকে সান্ত্বনা দিল। মা, তুমি দুঃখ করো না, আমি তোমার সব দায়িত্ব নেব। আমি তাকিয়ে দেখলাম রিফাত সত্যিই পরিপক্ক হয়ে গেছে। রিফাত, আমাদের কি হবে? মা, আমি কাজ খুঁজে নেব, তোমার আর তানিয়ার সব খরচ দেবগু। আমার মন ভরে গেল। এই ছেলেটা আমার জন্য কত কিছু করতে প্রস্তুত। কয়েক মাস পর রিফাত একটা চাকরি পেল। সে আমাদের সংসারের সব দায়দায়িত্ব নিল। একদিন রাতে রিফাত আমার ঘরে এল। মা, আমার সাথে কথা আছে কি? বল। মা, এতদিন পর কেমন লাগছে? ভালো। তুই আমাদের ভালোভাবে দেখাশোনা করছিস গু। মা, এখন বাবা নেই, আমি তোমার সব যত্ন নিচ্ছি। তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই গু। তাহলে আমার আগের কথাটা ভেবে দেখবে। আমি বুঝে গেলাম রিফাত কি বলতে চাইছে, কিন্তু এটা তো সম্ভব নয়। রিফাত, আমি তোর মা গু। মা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সুখের জন্য সব করতে পারি। রিফাত বলে আমার কাছে এসে বসল। তার চোখে আকুতি। মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না, তোমাকে রানী বানিয়ে রাখব। আমি কিছুক্ষণ ভেবে বললাম, রিফাত, তুই যা বলছিস সেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় গিয়ে। মা, সমাজ আমাদের কি দিয়েছে? বাবা তোমাকে ছেড়ে চলে গেছে, এখন আমরা শুধু নিজেদের নিয়ে ভাবব গু। আমি আর কিছু বলতে পারলাম না। রিফাতের যুক্তি আমার কাছে অদ্ভুত মনে হল। হঠাৎ করে রিফাত উঠে দাঁড়াল এবং আমার চুলে হাত বুলাতে শুরু করল। মা, তোমার এই সুন্দর চুল গো। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে রিফাতের মুখের ভাব পাল্টে গেল। সে যেন হঠাৎ করে কোনো স্মৃতি মনে করল। মা, রিফাত চিৎকার করে উঠল। আমি আমি কি করছিলাম? আমি অবাক হয়ে তাকালাম। রিফাত তার মাথা ধরে বসে পড়ল। মা, আমার মাথায় কেমন যেন অদ্ভুত কিছু চিন্তা আসছিল, কিন্তু এখন মনে পড়ছে গু। রিফাত হঠাৎ করে উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকাল। মা, ওই দেখো, বাবা ফিরে এসেছে। আমিও জানালায় গিয়ে দেখলাম তারিক সত্যিই একা একা বাসার দিকে আসছে। রিফাত দৌড়ে নিচে গেল। আমি শুনতে পেলাম তারিক বলছে, রিমা কোথায়? আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেই মেয়েটা আমাকে মাদক দিয়ে নিয়ন্ত্রণ করছিল। আমি পুলিশে অভিযোগ করেছি। আমি দৌড়ে নিচে গেলাম। তারিক আমার পায়ে পড়ে বলল, রিমা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমার চোখ দিয়ে খুশির পানি পড়তে লাগল। আমাদের পরিবার আবার এক হল। রিফাত বলল, মা, আমার মাথায় যে অদ্ভুত চিন্তা আসছিল সেটা নিশ্চয়ই মানসিক চাপের কারণে। এখন বাবা ফিরে এসেছে, সব ঠিক হয়ে যাবে গু। আমি বুঝলাম সত্যিই আমাদের পারিবারিক সমস্যার কারণে রিফাতের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমরা সবাই একসাথে নাশতা করলাম। তানিয়া খুশি হয়ে বলল, বাবা, তুমি আর কোথাও যাবে না তো? তারিক তানিয়ার মাথায় হাত রেখে বলল, না মা, আমি আর কোথাও যাব না। আমি তোমাদের ছেড়ে আর কখনো যাব না গি। রিফাত বলল, বাবা, আপনি এই কয় মাস কোথায় ছিলেন? তারিক দুঃখিত মুখে বলল, বাবা, আমি একটা মেয়ের ফাঁদে পড়েছিলাম। সে আমাকে বিভিন্ন মাদক খাইয়ে নিয়ন্ত্রণ করেছিল। আমার স্বাভাবিক চেতনা ছিল না গি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি হঠাৎ কিভাবে সুস্থ হলে? রিমা, গতকাল হঠাৎ আমার মাথা পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি কি করেছি। তখনই পুলিশে গিয়ে সবকিছু জানালাম গু। রিফাত বলল, আমারও এরকম হয়েছিল বাবা। গত কয় মাস আমার মাথায় অদ্ভুত চিন্তা আসছিল। মনে হচ্ছিল আমি মাম্মাকে গু। কি? তারিক জিজ্ঞেস করল। কিছু না বাবা, এখন সব ঠিক আছে। রিফাত লজ্জা পেয়ে বলল। আমি ভাবলাম হয়তো সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের পরিবারকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমাদের ভালোবাসা সবকিছু জয় করেছে। কিন্তু আমার মনে একটা কৌতূহল জাগল।
রিফাত যে আমার চুলে হাত বুলাত সেটার পেছনে কি আসলেই কোনো অস্বাভাবিক কারণ ছিল? সেদিন বিকেলে আমি একা ঘরে বসে ভাবছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, মাম্মা, আমার একটা কথা বলি। বল মা। মাম্মা, গত কয়দিন আমার খুব অদ্ভুত স্বপ্ন হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাসায় এসে আমাদের মনের ভেতর কিছু ঢুকিয়ে দিচ্ছে গিয়ে। আমি চমকে উঠলাম। কী রকম স্বপ্ন? মাম্মা, আমি স্বপ্নে দেখতাম একটা কালো ছায়া আমাদের বাসায় ঘুরে বেড়াচ্ছে। সে বাবার কানে কিছু বলছে, রিফাত ভাইয়ের কানেও কিছু বলছে গি। আমার গা শিউরে উঠল। তানিয়া, তুই এসব কথা বাবা আর রিফাতকে বলেছিস? না মাম্মা। আমি ভেবেছিলাম এগুলো শুধুই স্বপ্ন। আমি তানিয়াকে বুকে জড়িয়ে নিলাম। তুই ঠিক বলেছিস মা। হয়তো সত্যিই কেউ আমাদের পরিবারের সমস্যা তৈরি করতে চেয়েছিল। সন্ধ্যায় তারিক অফিস থেকে ফিরে এল। রিফাত কলেজ থেকে ফিরল। আমরা সবাই বসল ঘরে। তারিক বলল, আমার একটা কথা বলার আছে। পুলিশ আজ আমাকে জানিয়েছে যে সুমি নামের মেয়েটি একটি জাদুকরী। সে বিভিন্ন পরিবারকে ভাঙার জন্য কালো জাদু ব্যবহার করে গি। রিফাত বলল, কি জাদু? হ্যাঁ। পুলিশ বলেছে সে তার জাদুর মাধ্যমে পরিবারের সদস্যদের মনে নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দেয়া, যাতে তারা একে অপরের বিরুদ্ধে যায়। আমি বললাম, তাহলে রিফাতের মনেও সেই মেয়েটি অদ্ভুত চিন্তা ঢুকিয়েছিল? তারিক মাথা নাড়ল। হ্যাঁ, সম্ভবত তাই। রিফাত লজ্জিত হয়ে বলল, মাম্মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার মনে যে চিন্তাগুলো আসছিল সেগুলো আমার নিজের ছিল না গিয়ে। আমি রিফাতকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার ভালো ছেলে রিফাত। তোর কোনো দোষ নেই গি। তানিয়া বলল, তাহলে আমার স্বপ্নগুলোও সত্যি ছিল? তারিক বলল, হ্যাঁ মা। তুই সেই কালো শক্তি দেখতে পেয়েছিলি গ। আমি বললাম, এখন সব ঠিক আছে তো? তারিক বলল, হ্যাঁ রিমা। পুলিশ সেই মেয়েটিকে গ্রেফতার করেছে। তার সব জাদুর জিনিস নষ্ট করে দিয়েছে। এখন আমরা নিরাপদ গ। রিফাত বলল, বাবা, এই জাদুকরী কেন আমাদের টার্গেট করেছিল? তারিক বলল, পুলিশ জানিয়েছে সে আমার কোম্পানির অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই কাজ করেছিল। আমাকে নিয়ন্ত্রণে এনে আমার সব সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিল। আমি বললাম, কিন্তু রিফাতের মনেও তো অদ্ভুত চিন্তা এসেছিল। সেটা তার পরিকল্পনার অংশ ছিল। যদি আমি মারা যেতাম বা অন্য কোনোভাবে অক্ষম হতাম, তাহলে রিফাত তোমাকে বিয়ে করে সব সম্পত্তির মালিক হতো। আর সে রিফাতকেও নিয়ন্ত্রণ করত। রিফাত কাঁপতে কাঁপতে বলল, কি ভয়াবহ পরিকল্পনা। তানিয়া বলল, তাহলে আমি স্বপ্নে যে কালো ছায়া দেখতাম সেটা কি ছিল? তারিক বলল, সেটা সেই জাদুকরীর আত্মা ছিল মা। সে তার আত্মাকে বিভিন্ন বাসায় পাঠিয়ে মানুষদের মনে প্রভাব ফেলত। আমি শিউরে উঠলাম। তাহলে আমাদের বাসায় সত্যিই একটা অশুভ শক্তি ছিল? হ্যাঁ। কিন্তু এখন সব শেষ। সেই মেয়েটি জেলে। তার সব জাদুর ক্ষমতা শেষ। রিফাত বলল, মাম্মা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমার মনে এমন চিন্তা এসেছিল। আমি বললাম, তুই চিন্তা করিস না রিফাত। সেগুলো তোর নিজের চিন্তা ছিল না গি। তারিক বলল, আমিও প্রতিদিন অন্য একজন হয়ে যেতাম। মনে হতো আমি আমার পরিবারকে ভালোবাসি না গি। আমি তারিকের হাত ধরে বললাম, এখন সব ঠিক আছে। আমাদের পরিবার আবার একসাথে গি। তানিয়া খুশি হয়ে বলল, এখন আর কোনো কালো ছায়া আসবে না তো? তারিক হেসে বলল, না মা। এখন আমরা নিরাপদ গ। রিফাত বলল, মাম্মা, আমি প্রতিদিন তোমার চুলে হাত দিতাম, সেটাও কি গু? হ্যাঁ রিফাত। সেই জাদুকরী তোর মনে এই চিন্তা ঢুকিয়েছিল যে তুই আমাকে অন্যভাবে ভালোবাসিস গু। রিফাত মাথা নিচু করে বলল, আমার খুব লজ্জা লাগছে মাম্মা গু। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোর লজ্জা পাওয়ার কিছু নেই। তুই কিছু করিসনি। সব সেই জাদুকরীর কারসাজি ছিল। তারিক বলল, পুলিশ আরও জানিয়েছে যে এই জাদুকরী আগেও অনেক পরিবার ভেঙেছে। কিন্তু এবার তার শেষ ক। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি হঠাৎ কিভাবে এর থেকে বেরিয়ে এলে? তারিক বলল, আমার মনে হয় রিফাত যখন তোমাকে নিয়ে অদ্ভুত চিন্তা করছিল সেই সময় সেই জাদুকরীর মনোযোগ ভাগ হয়ে গিয়েছিল। তখনই আমার মাথা পরিষ্কার হয়েছে গি। রিফাত বলল, মানে আমার কারণেই বাবার চেতনা ফিরেছে? হ্যাঁ বাছা। তোর অজান্তেই তুই আমাদের পরিবার বাঁচিয়েছিস কি। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, সব মিলিয়ে এটা একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল। তানিয়া বলল, এখন আমাদের পরিবার আবার আগের মতো হয়ে গেছে কি? তারিক বলল, হ্যাঁ।
এবং আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না গি। রিফাত বলল, আমিও প্রতিজ্ঞা করছি আমি আর কখনো মাম্মার প্রতি অদ্ভুত আচরণ করব না গি। আমি হেসে বললাম, তোরা প্রতিজ্ঞা করার দরকার নেই। আমি জানি তোরা ভালো। সেই রাতে আমরা সবাই একসাথে টিভি দেখলাম। অনেকদিন পর আমাদের পরিবার একসাথে সময় কাটাল। পরের দিনগুলোতে আমাদের জীবন স্বাভাবিক হয়ে গেল। তারিক নিয়মিত অফিস যেত এবং সময়মতো বাসায় ফিরত। রিফাত আবার আগের মতো লেখাপড়ায় মন দিল। তানিয়াও খুশি হয়ে গেল। 1 মাস পর পুলিশ আমাদের জানাল যে সেই জাদুকরি মেয়েটির বিচার হয়েছে। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারিক বলল, এবার আমরা সম্পূর্ণ নিরাপদ গ। আমি বললাম, হ্যাঁ। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পরিবারের ভালোবাসাই সবথেকে শক্তিশালী গ। রিফাত বলল, মাম্মা, আমি এই ঘটনার জন্য দুঃখিত। আমি বললাম, তুই দুঃখিত হওয়ার কিছু নেই। বরং তোর কারণেই আমরা বুঝতে পেরেছি কি হচ্ছে গি। তানিয়া বলল, আমার স্বপ্নগুলোও সত্যি ছিল। তারিক বলল, হ্যাঁ মা, তুই আমাদের সবাইকে সতর্ক করেছিলি গ। আমি ভাবলাম, আমাদের পরিবারের প্রত্যেকে একভাবে একে অপরকে সাহায্য করেছে। আমাদের ঐক্য আমাদের রক্ষা করেছে। আজ 2 বছর পর আমরা সবাই ভালো আছি। রিফাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তানিয়া ক্লাস 7-এ উঠেছে। তারিক আর আমার সম্পর্ক আগের চেয়েও ভালো। কখনো কখনো আমি ভাবি, যদি আমরা একে অপরকে বিশ্বাস না করতাম তাহলে কি হতো? হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। কিন্তু আমাদের ভালোবাসা সব জয় করেছে। আমরা বুঝেছি যে যতই সমস্যা আসুক, পরিবারের সাথে থাকলে সব কিছু জয় করা যায়। রিফাত এখন একটি ভালো ছেলে। সে মাঝে মাঝে আমার চুলে হাত বুলায়, কিন্তু সেটা একটি ভালো ছেলের মায়ের প্রতি স্বাভাবিক স্নেহ। আর কোনো অদ্ভুত চিন্তা তার মাথায় আসে না। তারিকও এখন একজন আদর্শ স্বামী ও বাবা। তানিয়া খুশি একটি মেয়ে। আমি মনে করি এই ঘটনা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন একে অপরকে আরও বেশি ভালোবাসি এবং বুঝি। আমাদের এই গল্প অন্যদের শেখাতে পারে যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। যখন বাইরের কোনো শক্তি আমাদের ক্ষতি করতে চায়, তখন পরিবারের সদস্যদের একসাথে থাকা এবং একে অপরকে বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের মতো আর কোনো পরিবারকে এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে না। কিন্তু যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে তারা যেন মনে রাখে, পরিবারের ভালোবাসা সবথেকে বড় শক্তি। এই গল্পের শেষে আমি বলতে চাই, আমাদের সবার উচিত নিজেদের পরিবারকে ভালোবাসা এবং যত্ন করা। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ।